ভালো অবশ্যই, কারণ একটা পেস বলার যখন 7 ওভারে একটা স্পেল করে এটা অবশ্যই খুবই প্রশংসনীয়। আর নাহিদ রানা কিন্তু মানে এখন অ্যাট দ্য মোমেন্ট খুবই ফিট। সে ন্যাশনাল টিমে আমি বলবো যে সবার থেকে মনে হয় নাহিদ রানাই সব থেকে বেশি ফিট আছে এখন। সো আপনার যখন টিম দরকার হবে আপনার তখন এরকম একটা স্পেল করার জন্য ওইটুক ফিটনেস তো আপনার ইন্টারন্যাশনালি রাখতেই হবে, যে আপনার টিম যদি ডিমান্ড করে তাহলে আপনার করতে হবে। অবশ্যই এইটা ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে, কিন্তু তার মানে এই না যে আমার টিম যদি ডিমান্ড করে আমি করব না। সো নাহিদ রানা ইনাফ ফিট টু বোল 7 ওভার স্পেল। আর এটা নিয়ে ওয়ার্কলোডের কোনো সমস্যা নেই। অনেকে হয়তো বা কথা বলছে নাহিদ রানা 10 ওভার কেন করলো না। 10 ওভার করাটার প্রয়োজন পড়ে না, কারণ এইটাও আমার দেখতে হবে যে 5 উইকেট পড়ে গেছে, পাকিস্তান টিম ব্যাকফুটে চলে গেছে, অন্য বাকি যারা বলার আছে তারাই কেপেবল ইনাফ টু মানে গেট দ্য আদার উইকেটস। সো তখন নাহিদ রানাকে হয়তো বা একটু রেস্ট দিয়েছে। সো এইটা একটা টিমের স্ট্র্যাটেজি থাকে, কারণ নাহিদ রানাকে আমরা ওভার ইউজ করে ফেললেও হয়তো বা পরের ম্যাচে ইঞ্জুরিতে পড়তে পারতো, একটা চান্স থেকে যায়। সো ওই গাইডলাইনটা সবসময় থাকে ট্রেনার ফিজিওদের থেকে। সো ওইটা মেনটেন করা হয়, কিন্তু আমি ওইটা আবারও বললাম যে যদি টিমের প্রয়োজন পড়ে আর আপনি যখন অ্যাজ আ ফাস্ট বোলার আপনি যখন উইকেট পান তখন কিন্তু আপনার এতটা কষ্ট মনে হয় না, কারণ তখন অনেক পাম্পড আপ থাকে, তখন অনেক মানে এগ্রেসিভ থাকে, রিদমটা খুব ভালো থাকে। সো কম এফোর্টেই ভালো বোলিং করা যায়। কিন্তু আপনি যদি এইটাও খারাপ বোলিং করতে তাহলে নিশ্চয়ই টিম ওকে এত ওভার স্পেল করাতো না। সো ওইটাই যে এটা আসলে ভালো একদিক দিয়ে। দেখেন পাকিস্তান টিম যখন এটা ইন্টারন্যাশনাল গেম, পাকিস্তান টিম অবশ্যই হোমওয়ার্ক করেছে উইকেটটা কেমন, ওইটা হয়তো প্রথম গেমে ওরা হয়তো বা ওইভাবে রিড করতে পারেনি, কিন্তু সেকেন্ড গেমে ওরা রিড করে ফেলেছে। সো আমরা ওই জায়গাটায় আমরা হয়তো বা একটু ব্যাকফুটে ছিলাম, হয়তো বা না আমরা আমাদের ধরেন আমরা মাস সাদাকাত যেমন ও সবসময় জোরে বল খুঁজে, ও সবসময় জোরে বলের জন্য ওয়েট করে। সো ওইখানে যদি আমরা ওকে চেঞ্জ অফ পেস করতাম ঘন ঘন, কিংবা আমরা যদি ওকে আরও উইকেটে অ্যাটাক করতাম তাহলে মনে হয় আমরা আরেকটু বেশি সাকসেসফুল হতাম। কিন্তু প্রথম 10 ওভারে যেই রানটা করে ফেলেছে উইদাউট এনি লস, সো ওইখানে পাকিস্তান টিম অনেক এগিয়ে গেছে। সো এইখানে আরও বরঞ্চ আমি বলবো আমরা আরও ভালো বোলিং করেছি, পরে আমরা কামব্যাক ভালো করেছি। 40 রান আমরা হয়তো বা কম দিয়েছি, পাকিস্তান আরও 40-50 রান বেশি করতে পারতো। সো ওইখানে আমি বলারদের খুবই এনকারেজ করব, কারণ খারাপ সময় থেকে আবার কামব্যাক করা। সো স্কোরটা চেজেবল ছিল, আমরা ব্যাটিংটা যদি একটু ভালো করতে পারতাম তাহলে আমার মনে হয় গেমটা আমরা দিতে পারতাম। না দেখেন, বলার তো আসলে অবশ্যই নতুন বলের বলার ডিফারেন্ট থাকে, মিড ওভারের বলার ডিফারেন্ট থাকে, কিন্তু আপনার টিমের যখন দরকার হবে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি ওই সময় বলারকে ইউজ করবেন। সো আপনি অ্যাজ এ বলার আপনার এমনভাবে রেডি হওয়া উচিত যে আপনি যে কোনো সময়ের জন্যই আপনি রেডি, আপনাকে টিম যখন চাবে আপনি তখনই ওই জিনিসটা ডেলিভার করতে পারবেন। হ্যাঁ, নতুন বলের ব্যাপারটা ডিফারেন্ট থাকে কেন, কারণ নতুন বলে সুইং করানোর বলার আলাদা থাকে। সো নাহিদ রানা ডিপেন্ডস মোর অফ হিজ পেস, নট হিজ সুইং। সো ওই সুইং নিয়েও যদি এই পেসের সাথে সুইংটা নিয়ে একটু কাজ করতে পারে, আরও আরও মানে আমার মনে হয় আরও মানে ডেঞ্জারাস বলার হবে ফেস করার জন্য। পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা মানে ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। চেজিং কিন্তু মানে একটা দিক দিয়ে ভালো যে আপনি জানেন আপনার টার্গেটটা কত, আপনি ওইভাবে আপনার ব্যাটিংটা সাজাতে পারবেন, আপনি প্ল্যানিংটা করতে পারবেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি উইকেট পড়ে যায় তাহলে ওই চেজিংটা কিন্তু যতই রানই হোক আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো লো স্কোরিং ম্যাচে কিন্তু চেস করাটা ডিফিকাল্ট, যদি আপনি আর্লি অন উইকেট পড়ে যায় আপনি না ডমিনেট করতে পারেন ব্যাটিংয়ে। কিন্তু আপনার যখন 275-এর একটা টার্গেট আপনি চেস করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4-এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেইটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। সো আমাদের আর্লি 3 উইকেট পড়ে গেছে। সো 4 ওভার 3 বলের মধ্যে আমার 3 উইকেট পড়ে গেছে, তারপরে আবার একটা বৃষ্টির একটা ইন্টারাপশন। সো আপনি 10 ওভারে যদি 3 উইকেট চলে যায় তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। সেখানে আপনি 4 ওভার 3 বলেই আপনার 3 উইকেট পড়ে গেছে। আপনি এখন রান চেজের জন্য খেলবেন না আপনি উইকেট হাতে রাখবেন। সো এইখানে ব্যাটসম্যানদের খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং আপনার এত কম সময় মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নতুন বল ফেস করতে চলে আসে উইকেটে। সো ওইটা ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনি আমার মনে হয় চেজিংয়ের সময় আপনার যদি এইটা একটা সব টিমেরই প্ল্যানিং থাকে, এখন আমরা করতে পারি নাই কিংবা আগে পারি নাই সেগুলো এক্সকিউজ দিয়ে তো কোনো লাভ নেই, আমাদের করতে হবে। সো আপনি না করতে পারলে ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবেন না, কোনো ম্যাচই আপনি জিতবেন না। সো চেস করতে গেলে আপনার যদি টপ 4-এর থেকে কেউ
বড় একটা ইনিংস খেলে, একটা ছোট একটা 50, একটা বড় একটা 100, এরকম হলেই আপনি আসলে ম্যাচ জেতাটা ইজি হয়ে যায়। সেইটা আসলে মানে এক্স্যাক্টলি মিরাজ বলতে পারবে এই উত্তরটা, যে কারণ ও ফিল করতেছে, ও ফেস করছে এই জিনিসগুলো, যে ক্যাপ্টেন্সি নিয়ে ওর প্রেশার হচ্ছে কি হচ্ছে না। সো আমার মনে হয় এই উত্তরটা আমি না দেওয়াটাই বেটার। আপনি তাসকিন আর মোস্তাফিজের এক্সপিরিয়েন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই এগিয়ে, কারণ ওরা বেশি ম্যাচ খেলেছে, ওদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না আর হারিস রাউফ খেলেছে, কিন্তু হারিস রাউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো। সো ওই দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স সবসময় আপনার কাজে লাগে না যদি আপনি পারফর্ম না করতে পারেন। সো আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে এইটা যদি আপনি রেগুলারলি শো করতে পারেন তাহলে আপনি ব্যাটসম্যান থেকে একটা রেসপেক্ট গেইন করেন। সো এইটাই আমাদের বোলিং ইউনিটের করতে হবে। হ্যাঁ, আপনার খারাপ দিন যাবে, সো কামব্যাকটা কত স্ট্রংলি আমি করতে পারি ওইখানেই আমার এক্সপিরিয়েন্সটা আসলে আমি শো করতে পারবো। সো আমরা কালকে যেমন কালকের ম্যাচেই আমরা কিন্তু এটা শো করেছি যে আমরা প্রথমে খরচে ছিলাম অনেক সব বোলাররাই, পরে কিন্তু আমরা খুব চমৎকার কামব্যাক করেছি। এখন কিন্তু আপনি পারফর্ম যে করবে তারই সুযোগ আছে, রাইট? সো ইট ডিপেন্ডস যে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ওই প্লেয়ারটা কীভাবে ওই চ্যালেঞ্জটা নিচ্ছে। আর আমাদের এখন পেস বোলিং একটা ভালো বাঞ্চ অফ পেস বলার আমাদের হাতে আছে। সো এখানে কম্পিটিশনটা খুবই হেলদি। আপনি দেখেন ইবাদত টিমে নেই, কিন্তু ইবাদতকে আমরা কিন্তু এখন ওইভাবে করে মিস করি না। আবার ইবাদত যখন কামব্যাক করবে, যার জায়গায় ও খেলবে তাকেও হয়তো আমরা মিস করবো না, কারণ ওদের কম্পিটিশনটা স্ট্যান্ডার্ডটা এত উপরে আছে এখন বর্তমানে। সো একজনকে আরেকজন বিট করতে হলে তার ওইভাবে পারফর্ম করে এবং ইন্টারন্যাশনালি এসে পারফর্ম করে তারপরে ওর জায়গাটা নিতে হবে। সো এই কম্পিটিশনটা আমাদের যত বেশি হবে তত বেটার। এই কম্পিটিশনটা আমাদের ব্যাটসম্যানদের মধ্যেও যদি এরকম করে আসতে থাকে তাহলে আমাদের টিমটা আরও স্ট্রংলি ডমিনেট করতে পারবো আমরা ইনশাল্লাহ।